গাউস, সবাই গাউস নামেই জানে। উনি মানে ক্ষণ জন্মা, অল্প বয়স বাঁচিছে, অল্প বছর বাঁচিছে, তুখোর মেধাবী একজন গণিতবিদ ছিলেন, আমাদের জ্যোতির্বিজ্ঞানেও অনেক অবদান রাখছে। তার ছেলেবেলার একটা ঘটনা আছে। ছেলেবেলা যখন সে প্রাইমারি স্কুলে পড়তো, ইনি 1777 সালে জার্মানিতে ওনার জন্ম। ঠিক আছে, উনি যখন প্রাইমারিতে পড়ে এত দুরন্ত আর এত দুষ্টু যে ওনার যন্ত্রণায় ক্লাস ঠিক মতো নেওয়াই কঠিন, বুঝছো? আর বাচ্চারা দুষ্টামি করবেই। তখন ওইখানে তোমার একজন টিচার ছিলেন, ওনার নাম হচ্ছে যে বাটনার, শিক্ষক। গাউস দুষ্টামি করলেও কিছু বলতো না, কারণ কি গাউস পড়াশোনায় ভালো ছিল, মানে ঘুরে ফিরে রেজাল্ট ভালো করত। তো ওই দিন যে বাটনারের ক্লাস, চিন্তা করলো বাটনার স্যার, আজকে গাউসরে সাইজ করব, অঙ্ক দিয়েই সাইজ করব, এমন অঙ্ক দেব যাতে অঙ্ক করতে করতেও চুপচাপ ক্লাসটা শেষ হয়ে যায়। ডাকে গাউসকে, গাউস এদিকে আসো বাবা, এদিকে আসো, তোমাকে একটা অঙ্ক দিব, তুমি অঙ্কটা এখানে বসে বসে করবে। হ্যাঁ, তো ঠিক আছে দেন স্যার। তো তাকে অঙ্ক দিছে, 1 + 2 + 3 এরকম 100 সমান কত করো। তো তখন গাউসের অন্যান্য বন্ধু বান্ধব সবাই মাত্র যোগ করা শিখছে, প্রাইমারি ছোট বাচ্চারা, আর তাকে এইরকম একটা অঙ্ক দিয়ে বাটনার স্যার চিন্তা করছে যে এই অঙ্ক করতে গাউসের বাবারই অনেক সময় লাগবে, আর এখানে তো গাউস, তো বাবা এই অঙ্কটা একটু করে দাও। তো গাউস মাত্র 7 সেকেন্ড সময়ের মধ্যে বলে দিছে উত্তর হবে এটা। অবাক তো সবাই, বাটনার সাহেব তো পুরাই অবাক, এটা কি হলো, এটা কেমনে করলে গাউস? তখন বলে স্যার আমি দেখলাম এতগুলো অঙ্ক পরপর করতে তো বেশ সমস্যা, দেখলাম প্রথম সংখ্যাটা শেষের সংখ্যাটা 1 + 100 সমান কত, 101। তারপরে 2 ওই দিক থেকে আগাইছি, 2 + 99 সমান সমান কত, 3 ওদিকে আরেকটু আগাইছি, 3 + 98 সমান সমান কত। তাহলে এই রকম 1 থেকে 100 পর্যন্ত 50টা 101 আছে। আমি কিছুই করি নাই স্যার, ওই যে 101কে 50 দিয়ে গুণন দিছি, তো 5 দিয়ে গুণন দিলে 5 × 5 শূন্য, 5 × 5, আর এই শেষের শূন্যটা এখানে দিয়ে দিছি স্যার। বোঝো অবস্থা, দেখছো? মানে এই অঙ্ক তিনি খুবই অল্প সময়ের মধ্যে, 7 সেকেন্ড সময়ের মধ্যে সে করে দেয়। মানে সমস্যা তুলতে দেরি, অ্যান্সার করতে দেরি না। এগুলো হলো মাথা প্রাইমারির যখন। তো দুষ্টামি করবে না কে করবে? কারণ ও সব সমস্যাগুলো সমাধান এমনিতেই করতে পারে। ঠিক আছে, পজ করো। আলোচনার লাস্ট টপিকটা ছিল হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এটা কিন্তু তোমার ইয়াতে আসে, অনুধাবনে আসে, কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন কথাটার যেমনই হোক না কেন, আসলে কি হবে, কোয়ান্টায়নের বাংলা হচ্ছে ছিন্নায়িত, বিচ্ছিন্ন। এই যে গতদিন আমি এরকম আঁকাইছিলাম, এটা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন। মনে করো 1, 1.05, 1.10, 1.5, 1.6, 1.7, এরকম অজস্র মান আছে না। ধরো এটা 1 আর 2 এর মধ্যে এরকম আমরা শত শত কোটি কোটি নাম্বার পাবো না। এইগুলোকে বলা হয় কি, নিরবিচ্ছিন্ন। কি এটা? নিরবিচ্ছিন্ন। কিন্তু আমরা পড়তেছি কি, ছিন্নায়িত বা বিচ্ছিন্ন। তো সেটা কি হবে, এই রকম বিচ্ছিন্ন মান। অর্থাৎ একটা পদার্থ সবসময় ইলেকট্রন প্রোটন যে থাকে,
ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে না? তো বলতেছে একটা পদার্থে যে আধানটা থাকবে সেটা সবসময় হবে ইলেকট্রনের সংখ্যার গুণিতক। একটা সংখ্যার গুণিতক, সেটা কি? ইলেকট্রনের সংখ্যার গুণিতক, সরল গুণিতক। ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, 1.6 10⁻19 কুলম্ব। তো যে কোনো একটা বস্তুর চার্জ, যে কোনো একটা বস্তুর চার্জ কিউ ইকুয়াল টু এন গুণন ই, কিউ ইকুয়াল টু এন ই। এই এন এর মান তুমি 10 বসাও, 20 বসাও, 30 বসাও, বসাতে পারো। ঠিক আছে, ধরো আমি এন ইকুয়াল টু 1ই বসালাম, তাহলে কিউ ইকুয়াল টু 1 ইন্টু 1.6 10⁻19 কুলম্ব। 2 বসাও, 2 ইন্টু 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। অর্থাৎ একটি বস্তুতে চার্জ হতে পারে 7e, 10e, 100e, কিন্তু কখনোই হবে না 1.5e, 4.5e, হ্যাঁ, এরকম কখনোই হবে না। তার মানে এইগুলো হচ্ছে কি, এইগুলো কি নিরবিচ্ছিন্ন না? এরকম মানে একটার পর একটা আসে আসে আসে, কিন্তু বিচ্ছিন্ন বলতে কি বোঝায়? একটা বিচ্ছিন্ন মান, 7 একটা বিচ্ছিন্ন, 10 তো 10 একটা বিচ্ছিন্ন, 100 একটা বিচ্ছিন্ন, এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। তো আধান সবসময় কি হবে? বিচ্ছিন্ন মান গ্রহণ করে, অর্থাৎ ছিন্নায়িত হবে। এটাকেই আধানের কি বলা হয়? কোয়ান্টায়ন বলা হয়। আর চার্জ বলতে আমরা কি বুঝাই? দেখো, কেন আমরা ইলেকট্রনের কথা বললাম। আমরা জানি একটা নিউক্লিয়াসে মধ্যে কি থাকে? নিউট্রন আর প্রোটন, আর বাইরে থাকে কি? ইলেকট্রন। এটা কিন্তু আমরা সবাই জানি। যদি আমরা তাকাই যে সোডিয়ামের 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, তাই তো? আর যেটা প্রোটন সেটাই কি থাকে? পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন যখন একটা ছেড়ে দেয় তখন কি হয় দেখো, নিচে তো প্লাস, এখানে তো প্লাস 11টা আছে, 11টাই কি প্লাস না? আর এই 11টা কি মাইনাস না? আচ্ছা, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এইটা, মাইনাস একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এখানে কি 11টা প্লাস রয়ে গেল না? তাহলে সংখ্যা কোনটার বেশি হলো? নিচে কয়টা? এই জন্যই তোমরা ওই একটাই মাথায় দাও, প্লাস দাও। এটাকে কি বলা হয়? সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন। ক্যাটায়ন, ক্যাটায়ন, যার থেকে কেটে যায় সেটা ক্যাটায়ন, আর যে আনে, আনার সাথে অ্যানায়ন, কাটার সাথে, হ্যাঁ, তাহলে আর ভুল হবে না। যেমন এই যে ক্লোরিনের কথা দেখো না, ক্লোরিন 17 প্লাস ইলেকট্রন। এবার দেখো এখানে 17টা প্লাস, 17টা মাইনাস, তারপরে কি হবে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে 17ই থাকবে, কিন্তু এখানে কত হয়ে যাবে? 18। কয়টা বেশি হইলো? একটা। তাই আমরা কি করি? Cl মাইনাস। এটার নাম কি? অ্যানায়ন। কারণ ও কি করছে? ইলেকট্রন আনছে। এটা কিন্তু ভাষা মনে রাখার জন্য, কারণ তোমরা অ্যানায়ন ক্যাটায়ন খুব উল্টাপাল্টা করে ফেলো। ঠিক আছে, নামটা বলো রিন্তি, এটার নাম কি? বুঝলাম তো, নাম কি? ক্লোরিন আয়ন। আচ্ছা, সবাই একমত? আচ্ছা, তোমাদের মনে রাখতে হবে ঋণাত্মক আয়নের শেষে আইড যুক্ত করতে হয়। ঠিক আছে, আর ধনাত্মক আয়নে ওইভাবেই বলা যায়, এটা সোডিয়াম আয়ন, কিন্তু এটা কি আয়ন? ক্লোরাইড আয়ন। এখন হিসাব করে দেখো, সবগুলাই কার্বন ডাই অক্সাইড। অক্সাইড কেন? আইড যুক্ত করতে হয়, তাহলে ওটা কি? অক্সাইড আয়ন। ঠিক আছে, আর মূলকগুলাতে শেষে কি করতে হয়? আইড ট অথবা এট যুক্ত করতে হয়। সালফেট যদি বেশি হয়, এট, SO4 সালফেট, আর কম হলে SO3 হলে সালফাইট। ওকে, NO3 নাইট্রেট, এটা কি? NO2 নাইট্রাইট। মাঝে যেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, যে এটা কি? ক্লোরাইড
আয়ন। আর এটা কি? ক্লোরিন পরমাণু। ঠিক আছে। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় ওটা না। আমরা আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধারকের শক্তি। টাইম কতটুকু আছে? 8 মিনিট। 2 মিনিট আছে আর। সত্যি? আচ্ছা, তড়িৎ প্রাবল্য। আচ্ছা, গতদিন আমরা তড়িৎ মধ্যমাঙ্ক শিখছি না? আচ্ছা, সেই ক্ষেত্রে তড়িৎ মধ্যমাঙ্ক লাস্টের দিকে আমরা কি পাইছিলাম? ইপসাইলন ইকুয়াল টু ইপসাইলন নট কে। মনে পড়ে এটা? লাস্টে এটা পাইছিলাম, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, এটার কাজ হয়েছে। এখন তড়িৎ প্রাবল্যটা আমি একটু দেখায় দেই। তড়িৎ প্রাবল্য হচ্ছে অসীম দূরত্ব থেকে, মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে সেটি যে বল লাভ করে বা অনুভব করে, সেটি যে বল অনুভব করে বা লাভ করে। তো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক, তাহলে কিউ আধানকে আনতে যদি এফ বল অনুভব করে, একক আধানকে আনতে এফ বাই কিউ, ছোট হাতের কিউই দাও। তাহলে আমাদের তড়িৎ প্রাবল্য কি দাঁড়াইলো? ই ইকুয়াল টু এফ বাই কিউ। মনে থাকবে? তাহলে এফ ইকুয়াল টু কি হবে? কিউই। আচ্ছা, এটা আমাদের লাগবে। এইবার আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র তো গতদিন দেখছো। তড়িৎ ক্ষেত্র কি? একটি আধান তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে। আচ্ছা, আধানের আরেকটা কথা আসে, বিন্দু আধান। চিনছো? বিন্দু আধানের নাম শুনছো? আধান তো চিনছো, বিন্দু আধান আবার কি? কিন্তু সাধারণত আধান একটা পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। পৃষ্ঠ মানে কি? মনে করো যে এইটা, এখানে যদি আধান দেওয়া হয় তখন এর এই যে উপর দিয়ে আধান থাকবে, ভিতরে থাকবে না। আধান কোথায় থাকবে? পৃষ্ঠে অবস্থান করবে। ওকে, এখন মনে করো এই বস্তুটাকে আমরা ছোট করতে 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 একদম যদি বিন্দুর মতো করে নেই, তাহলে আধান কোথায় আছে? এখন বিন্দুর উপরে আছে না? হ্যাঁ, তাহলে এই যে একটা ধরো এইটা আধান তো সব সময় পৃষ্ঠে অবস্থান করে। এইটাকে ছোট করলাম, পৃষ্ঠে অবস্থান করতেছে। এটাকে আরও ছোট করলাম, পৃষ্ঠে অবস্থান করতেছে। এক সময় কি করলো? একটা বিন্দু হলো। তার মানে কোনো একটি পরিবাহী যদি বিন্দু মতো হয়, তাহলে সেই পরিবাহীর যে চার্জটা থাকবে, হ্যাঁ, সেই চার্জটাকে আমরা কি বলবো? বিন্দু। এবং কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কতদিন আমরা কুলম্বের সূত্র শিখছি? আচ্ছা, এবার আসো তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্যটা দেখলাম কি? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে বল অনুভব করে তাকে বলা হয় কি? তড়িৎ প্রাবল্য। আর তড়িৎ বিভবটা কি? এই রকমই, তবে একটু আলাদা। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে কিউ আধানকে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ হয়, একক আধানকে আনতে কি হবে? এটাকে আমরা বলবো কি? ভি, বিভব। কথা বলা গেছে? এখন মনে করো এইখানে একটা বিন্দু আছে এ, এইখানে একটা বিন্দু আছে বি। এখন তুমি যদি এ বিন্দুতে নিয়ে আসো, যে পরিমাণ কাজ হবে এখান থেকে বি বিন্দুতে নিয়ে আসতে বেশি কাজ করতে হবে না? তখন কি হবে? ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু ভি। মানে তখন বিভব পার্থক্য কি হবে? কতটুকু হবে? এইটুকু হবে না? কথাটা বোঝার চেষ্টা করো যে
আমি নর্মালি বিভব জানি যে যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় বিভব। কিন্তু বিভব পার্থক্যটা কি? বিভব পার্থক্য হচ্ছে এখান থেকে যদি এ বিন্দুতে নিয়ে আসি যে পরিমাণ কাজ হবে, এখান থেকে বি বিন্দুতে নিয়ে আসলে তার চেয়ে বেশি পরিমাণ কাজ হবে। তাহলে কতটুকু বেশি হবে সেটাই কি পার্থক্য। তাহলে এখানে যেহেতু বড় বেশি কাজ করতে হচ্ছে কোথায় এসে বিতে, তাই ভি বি মাইনাস ভি ইকুয়াল টু ভি লিখতে পারি না? আচ্ছা আচ্ছা, এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, যে বি মূলত আসলে কি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কৃতকাজ না? এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ। মানে দেখো এখান থেকে এখানে আর এখান থেকে এখানে পার্থক্য কতটুকু? এইটুক না? তাই বলতে পারি না ভিবি মাইনাস ভি হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ। আচ্ছা, তোমরা এসএসসিতে পড়ে আসছো কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস, আর এখানে আমরা পড়বো যেহেতু আর দিয়ে করি তাহলে এফ আর। ঠিক আছে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ মানে কি? এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল গুণন কি এই দূরত্ব না? এই দেখো এই দূরত্বটুকু আমাদের লাগবে না। এখন কাজ, আমি কাজকে কি করতেছি? বল গুণন স্মরণ করব। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে ক্রিয়াশীল বল এবং সাথে কি মধ্যবর্তী দূরত্ব আর। আচ্ছা, আর আমরা প্রাবল্যে কি পড়লাম? যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে নিয়ে আসে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় তাকেও কি আমরা তড়িৎ প্রাবল্য ই বলতে পারি না? এই তো বুঝতে পারছো। আর ভি এর থেকে ভিবি বাদ দিলাম। মনে করো এখানে একটা গাছ আছে, আমরা এই গাছটা এত বড় হয়ে গেল, এইটুকু হচ্ছে আমরা গাছ লাগাইছিলাম 5 মিটার, এখন হয়ে গেছে হচ্ছে 17 মিটার। তাহলে কতটুক বাড়িছে? 12 মিটার। তাহলে কি আমরা বলতে পারি কি 17 বিয়োগ 5 ইকুয়াল টু 12 মিটার। তার মানে কি এটার একটা দূরত্ব না? তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু আমরা বলতে পারি না এইটুকুর মধ্যে বিভব। তাহলে ঠিক আছে, সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু তাহলে ই আর। এইটা যেন মনে থাকে, এইটা যেন মনে থাকে। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো পার্ট বাই পার্ট নিয়ে আসলাম। আসলে আমাদের দরকার হচ্ছে ধারকের শক্তি করার জন্য এগুলো আমাদের প্রয়োজন হবে। ধন্যবাদ সবাইকে।